This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আন্দোলন চলছে, কিন্তু চলবে কতদিন? যে 5 দফা দাবিতে জুনিয়র ডাক্তাররা পথে এসে বসেছিলেন, সরকারের সঙ্গে সমঝোতার রাস্তায় না গিয়ে বারবার আলোচনার দাবিতে অনড় থেকেছেন, সেই 5 দাবিতেই লুকিয়ে রয়েছে উত্তর। 5 দাবি কি? তিলোত্তমার জন্য সুবিচার, দ্রুত তদন্তের নিষ্পত্তি এবং দ্রুততার সঙ্গে অপরাধীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা, সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে হবে, প্রমাণ লোপাটের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা যুক্ত প্রত্যেকের বিরুদ্ধে WBSCCA 1971-এর আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ, ডিসি নর্থের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে হবে। এই দাবিগুলোর পাশাপাশি রাজ্য সরকারের কাছে সমস্ত হাসপাতাল এবং সরকারি স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা আর সরকারি হাসপাতালে হুমকি সংস্কৃতি বন্ধের অবসানের দাবিও তো জুনিয়র ডাক্তাররা রেখেছিলেন। 1, 2, 3 এই 3টে দাবির মোটামুটি একটা হিল্লে হয়ে গেছে। সুপ্রিম কোর্টে তিলোত্তমার খুন ও ধর্ষণ মামলা চলছে, সিবিআই তদন্ত করছে। সন্দীপ ঘোষ সাসপেন্ড হয়ে গেছেন, তথ্য প্রমাণ লোপাট নিয়েও তদন্ত চলছে। আর কলকাতা পুলিশের কমিশনার আর ডিসি নর্থ অপসারিত হয়ে গেছেন। জুনিয়র ডাক্তাররা এখন আঁকড়ে ধরেছেন তাদের শেষ 2টো দাবিকে। সমস্ত হাসপাতাল এবং সরকারি স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, সরকারি হাসপাতালে হুমকি সংস্কৃতির অবসান, এই 2টো দাবিকে পথের দাবি করে ফের সরকারের দুয়ারে কড়া নেড়েছেন আন্দোলনকারীরা। রোগী কল্যাণ সমিতিকে আলাদা করে তুলে ধরার মতো কোনো ব্যাপার নয়, ওভারঅল থ্রেট কালচারকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। গভর্নমেন্ট হসপিটালসে, গভর্নমেন্ট সেট আপে ডক্টরস এবং অল সমস্ত হেলথ ওয়ার্কার্সদের যে সিকিউরিটি, ওটা একটা খুব এখন ইস্যু হয়ে দাঁড়িয়েছে। কালকে রাত্রিবেলা যখন প্রথম ওই জুনিয়র ডাক্তাররা জিবি মিটিং করে ঠিক করলেন যে আন্দোলনটা এখন বন্ধ হচ্ছে না, চলবে, একজন সিনিয়র ডাক্তার তিনি দেখলাম আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন কি এই ছেলে মেয়েগুলো করছে এটা কি? দম আছে মশাই। দেখুন, জুনিয়র ডাক্তাররা গতকাল রাতে ওই তাদের ওই 5 দফা দাবির 4র্থ আর 5ম দফা নিয়ে যখন রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসতে চাইলেন, তখনই এই সিনিয়র ডক্টরের টেক্সট দেখে বুঝলাম কোথায় গিয়ে তারা আঘাত করেছেন। দম আছে। এবং তার আগের কথাগুলো করছেটা কি ছেলে মেয়েগুলো, অর্থাৎ যাই করছেন তারা সেটা কিন্তু সিলেবাসের বাইরে। দেখুন, সুপ্রিম কোর্ট আন্দোলন তুলতে বলার পর নবান্নে গিয়েও এই ডাক্তাররাই লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে অনড় থেকেছিলেন। এবার তারপর মুখ্যমন্ত্রীর সঙ্গে শেষ পর্যন্ত দুবার না হওয়ার পর আলটিমেটলি যখন বৈঠকটা হলো, তখন কিন্তু একটা অদ্ভুতভাবে পরিস্থিতি বদলাচ্ছিল, জানেন তো। সেকেন্ডবার বিশেষ করে যখন তারা গেলেন কালীঘাটে, গিয়ে লাইভ স্ট্রিমিং হচ্ছে না বলে তারা বৈঠক করতে রাজি হলেন না। শেষ পর্যন্ত অবশ্য কোনো রকম শর্ত ছাড়াই রাজি হয়ে গেছিলেন, কিন্তু তখন অনেকক্ষণ অপেক্ষা করে আর হবে না বলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী তাদের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন। তো যাই হোক, সেই সময়টায় দেখেছিলাম লোকজনের কিন্তু এই জুনিয়র ডাক্তারদের ওপর যে ভরসার জায়গাটা, যে তাদের সম্পর্কে একটা সহমর্মিতার জায়গা একটা তৈরি হয়েছিল, সেটা কোথাও গিয়ে একটা ধাক্কা লাগছিল। অনেকেই বলছিলেন যে আরে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, মুখ্যমন্ত্রী, তিনি এইভাবে অপেক্ষা করছেন, একবার অন্তত চা খেয়ে যেতে বলছেন, তাকে এরকমভাবে উপেক্ষা করা যায়? এটা কীরকম একটা ধ্যাসটামো। আস্তে আস্তে এটা ঠিক এই দিকেই চলে যাচ্ছিল মানুষের ধ্যান ধারণা চিন্তাভাবনাগুলো। তারপর তো যথারীতি বৈঠক এবং বৈঠকের ফলাফল আপনারা দেখেছেন, এবং ঘটনাচক্রে তারপরেই ওই কতগুলো গ্রেফতার, অর্থাৎ ওই প্রমাণ লোপাট আর এই খুনের গোটা ব্যাপারটার মধ্যে আর কি, যখন সন্দীপ ঘোষ এবং ওই টালা থানার ওসিকে সিবিআই তাদের হেফাজতে নিল, তারপর থেকে অবশ্য গোটা বিষয়টা একটু অন্যদিকে ঘুরতে শুরু করেছিল। কিন্তু সেই বৈঠকের পর আলটিমেটলি যখন তারা বৈঠক করলেন, তখনও যখন পরপর এই সাফল্যগুলো পাওয়া গেল, অর্থাৎ পুলিশ কমিশনার, ডিসি নর্থ, এদের সবাইকে সরিয়ে দেওয়া হলো, ডিএমএস এদের সরানো হলো, তখন মনে হলো না, ছেলেগুলো দম আছে, এই টেক্সটাই তার প্রমাণ। কিন্তু তারপরেও সবাই ভেবেছিলেন
এতগুলো দাবি মানা হয়ে গেল, বৈঠক হয়ে গেল, এবার মোটামুটি শেষের শুরু আর কি। সেখান থেকেই শুরু করলেন এই জুনিয়র ডাক্তাররা। আন্দোলন তোলার তো কোনো প্রশ্নই নেই, ধর্ণা তোলার কোনো ব্যাপারই নেই, উল্টে আরও বাকি দুটো দাবিও মানতে হবে একদম নির্দিষ্ট করে, সেই জায়গাটাতেই তারা চেপে ধরলেন। তখনই এই মেসেজটা পেয়েছিলাম আর দেখছিলাম যে কথাগুলো ওই দ্বিতীয় দিন যখন তারা বৈঠকটা করলেন না কালীঘাটে গিয়েও, মানে বৈঠকটা হলো না আর কি, সেই সময় মানুষজনের ভাবনা চিন্তা, মানুষের মন না অদ্ভুতভাবে ঝপঝপ করে বদলে যায় জানেন তো। এতদিন ধরে লম্বা 1 মাসের বেশি সময় ধরে যে খাতে চিন্তাভাবনা বইছিল, সেটা কিন্তু ওই দুটো হতে গিয়েও হলো না বৈঠকের পর, হঠাৎ করেই বদলাতে শুরু করেছিল। কিন্তু তারপরেই আবার যখন ওই বৈঠকটা হলো, বৈঠকের পর বেশ কয়েকজন অপসারিত হলেন, সে অপসারণটা কী ধরনের সেটা নিয়ে একটা প্রশ্ন ছিল, কিন্তু হয়েছেন তো সেই রকম জায়গায় গিয়ে আবার চিন্তাভাবনাগুলো বদলাতে শুরু করেছিল। ওই লোকজনের এই মাঝখানের দুটো দিনের ভাবনা চিন্তা আর এই টেক্সট মেসেজটার টোন খেয়াল করে দেখুন, একদম কিন্তু আলাদা, উল্টো। অনেকেই বলছিলেন আসলে সময়ের সঙ্গে সঙ্গে রাজনীতির সাথে লড়াই, তো রাজনীতির সঙ্গে লড়াইয়ের একটা বড় বিষয় হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির বদলের সঙ্গে সঙ্গে দাবিগুলো কিন্তু বদলাতে হয়। দেখুন এই 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 চিন্তাভাবনাটা এই ছেলে মেয়েগুলোর মধ্যে না থাকারই কথা, কারণ এরা পোর খাওয়া রাজনীতিক নন। কিন্তু মুশকিল কি জানেন, এদের সঙ্গে যে পরিমাণ মানুষের ভরসা যোগ হয়ে গেছিল, যেভাবে মানুষ এদের প্রতিবাদটার মধ্যে নিজেদের প্রতিবাদটাকে মিশিয়ে দিয়েছিলেন, তাতে তো এদের ওপরেও একটা দায়িত্ব এসে পড়েছিল। মানুষের জন্য তারা কোথাও গিয়ে লড়াই করছেন। একজন মানুষ হয়তো উপলক্ষ, তিলোত্তমা, আসল লক্ষ্য একটা বিরাট সংখ্যক মানুষ। সেই বিরাট সংখ্যক মানুষকে প্রতিবাদ করার অভ্যেস ফিরিয়ে দেওয়া, প্রতিবাদ করার অধিকার ফিরিয়ে দেওয়া, এটাই তো করছিলেন। এই দায়িত্বটাই তো চেপে গেছে এই ছেলে মেয়েগুলোর ওপর, জুনিয়র ডাক্তারদের ওপর। এটা কিন্তু ওই কাঁধে একবার চেপে বসলে যতই তারা এই গোটা ব্যাপারটাকে কাঁধ থেকে ঝেড়ে ফেলে, কোনো সময় যদি ভাবেন না যে ঝেড়ে ফেলে দিয়ে হয়ে গেল, তো একটা দাবি ফুলফিলড, এবার আমরা কাজে ফিরে যাই, কিন্তু ঘাড় থেকে কি এই দায়িত্বটা পুরোপুরি নামে? হয়তো তারা সেটা রিয়েলাইজ করেছেন এবং বুঝেছেন যে যখন একটা সুসংগঠিত রাজনৈতিক শক্তির সঙ্গে লড়াই করতে হয়, তখন অরাজনৈতিক লড়াইটাও, সেটার মধ্যে কিন্তু একটা সুনির্দিষ্ট রাজনীতি থাকে। সে রাজনীতিটা সাধারণ মানুষের জন্য একটা বার্তা দেওয়ার রাজনীতি। তখন কিন্তু স্ট্র্যাটেজি হয়তো বদলায়, সময় সময় বদলাতে হয়, তবেই আর কি মানুষের মধ্যে যে উদ্দীপনা সেটাকে ধরে রাখা যায়। তারা নির্দিষ্ট 5টা দাবি নিয়ে আন্দোলন করছিলেন, 3টে মোটামুটি অ্যাড্রেসড হয়ে গেছে। এই জায়গায় তারা কি করলেন, গতকাল আমরা দেখলাম নিজেদের মধ্যে টুকরো টুকরো বিভিন্ন কলেজগুলো জিবি মিটিং করলো এবং তারপর সবাই মিলে একটা জিবি মিটিং করে সিদ্ধান্ত নিলেন ওই বাকি দুটো জায়গার ওপর তারা 4 নম্বর আর 5 নম্বর জোর দেবেন। অর্থাৎ আলোচনার লক্ষ্যবস্তুটা সুনির্দিষ্টভাবে শিফট করে নিলেন ওই 5টার মধ্যে থেকে আরও 2টোর মধ্যে। এবার এই 2টোর ক্ষেত্রে খেয়াল করে দেখুন, শুধু ডাক্তার নেই, এর সঙ্গে কিন্তু মানুষজনও আছেন, সাধারণ মানুষ। এবং এটা ব্যাপারে তাদের সব থেকে বড় বুস্ট হচ্ছে সুপ্রিম কোর্ট, কারণ সুপ্রিম কোর্টে তো পরিষ্কার হয়ে গেছে, সুপ্রিম কোর্ট বলেছেন এদের নির্দিষ্টভাবে এদের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো বিভিন্ন হাসপাতালে যেটা দেওয়ার দরকার সেটার ব্যবস্থা করতে হবে এবং এদের নিরাপত্তার সম্পূর্ণ রকম ব্যবস্থা করতে হবে। সুপ্রিম কোর্টের এই বক্তব্যটার জন্যই সম্ভবত এই জুনিয়র ডাক্তাররা ওয়েট করছিলেন। তারা সেখান থেকেই কিউ নিয়ে এই 2টো দাবির ওপর নিজেদের যাবতীয় আন্দোলনটা নিয়ে গিয়ে ফেলেছেন। দেখুন কি 2টো দাবি, ওই নিরাপত্তা এবং থ্রেট পলিটিক্স। আমি নিশ্চিত যেভাবে তারা এগোচ্ছেন, যেভাবে তারা সাধারণ মানুষকে তারা এই গোটা বিষয়টায় জুড়ে নিচ্ছেন, কারণ
নিরাপত্তাটা, হাসপাতাল নিরাপত্তা মানে সেটা তো শুধু ডাক্তারদের জন্য নয়, সাধারণ মানুষের জন্য। এবার উল্টো দিক থেকে দেখুন, ভগবানপুরে যে ডাক্তার মার খেয়েছিলেন তার নিরাপত্তা বিঘ্নিত হয়েছিল। কেন হয়েছিল? তার কারণ যে ব্যক্তিকে নিয়ে আসা হয়েছিল হাসপাতালে তার এক্স-রে করার দরকার ছিল, কিন্তু সেখানে সেই স্বাস্থ্যকেন্দ্রে এক্স-রে করার মতো ন্যূনতম পরিকাঠামোটাই নেই। তাই জন্যেই যাবতীয় গণ্ডগোল, সেই জন্যেই রোগীর আত্মীয় পরিজনরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেছেন। অর্থাৎ কোথাও গিয়ে এই ডাক্তারদের নিরাপত্তার সঙ্গে সঙ্গে এই রোগীদের অর্থাৎ সাধারণ মানুষের চিকিৎসার পরিকাঠামো উন্নয়ন এবং সেটাকে সম্পূর্ণ করার একটা যোগাযোগ রয়েছে। ডাক্তারদের নিরাপত্তাটা সুনিশ্চিত করতে গেলে তার মানে হাসপাতালে শুধু ওই সিসি ক্যামেরা লাগালেই হবে না, চিকিৎসার পরিকাঠামোর উন্নয়ন করতে হবে। এই জায়গাটাতেই ধরেছেন জুনিয়র ডাক্তাররা, এবং এখানেই ফের তারা মানে সাধারণ মানুষকে তাদের আন্দোলনের একদম ডাইরেক্ট পার্ট করে নিচ্ছেন। তাদের এখন আন্দোলনের যে লক্ষ্য সেটা কিন্তু সাধারণ মানুষের স্বার্থ পূরণও বটে। আন্দোলন চালাতে গেলে যুক্তি দরকার, সমর্থন দরকার সাধারণ মানুষের, যারা আস্তে আস্তে মনে করছিলেন যে একটু হয়ে গেছে তো আর কি, এতদিন ধরে রাত জেগেছেন, সত্যি তো লম্বা লড়াই, এবার তো একটা স্পেসিফিক লক্ষ্য দরকার। সেই লক্ষ্য, সেই যুক্তি জুনিয়র ডাক্তাররা ফিরে পেলেন। আর দুই, আরও কাছাকাছি পৌঁছতে পারলেন লক্ষ্যটা কি? নিশ্চিতভাবেই রাজনীতিক। এবার রাজনীতি কত রকমের আর কি এই প্রশ্নটা করলে দেখবেন দুটো উত্তর পাবেন। এক, দলীয় রাজনীতি, আর দুই, মানুষের জন্য রাজনীতি, মানুষকে ইনভলভ করে নিয়ে যে রাজনীতি চলে সেই রাজনীতি। জুনিয়র ডাক্তাররা নিঃসন্দেহে এই দ্বিতীয় ধরনের রাজনীতিকে তাদের পাখির চোখ করেছেন, সেটাকেই লক্ষ্য হিসেবে বেছে নিয়েছেন। কেন সেটা তো বুঝিয়ে বললাম আপনাদের। এবার এই দাবিগুলো নিয়েই তারা যখন সাধারণ মানুষকে জড়িয়ে নিচ্ছেন, তখন কিন্তু তারা আরেকটা জিনিস সাধারণ মানুষকে বুঝিয়ে দিচ্ছেন, যে তারা কোথাও গিয়ে আস্তে আস্তে নিজেদের লক্ষ্যের কাছে কিভাবে পৌঁছানো যায় সেটা মানুষকে বোঝাচ্ছেন। এবং প্রতিবাদী হলে, প্রতিবাদ করার অভ্যেসটা থাকলে সেটা কিন্তু এই শাসক দলের যতই দোর্দণ্ড প্রতাপ হোক তার বিরুদ্ধেও প্রতিবাদ করা যায়, আর প্রতিবাদ করলে লক্ষ্য পূরণ হয়। এটাই হয়তো তারা বোঝাতে পারছেন মানুষজনকে। দেখুন, একটা উদাহরণ দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। এই সিউড়ি জেলা হাসপাতালে কাল রাত 11টা নাগাদ গেছিলেন TV9 বাংলার প্রতিনিধি। হাসপাতালের নিরাপত্তা কেমন, রাতে কিছু ঘটলে ঠেকানোর মতো নিরাপত্তা কর্মী আছেন কিনা, এসব দেখতেই গেছিলেন আমাদের রিপোর্টার। কি দেখলেন ঘুটঘুটটি অন্ধকার, তার মধ্যে দিয়ে এক রোগিণীকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন তার আত্মীয়রা। আলো নেই, নিরাপত্তা কর্মী নেই, একটা ভয়ঙ্কর ব্যবস্থা। এবং হাসপাতালে কথাবার্তা বলে জানা গেল কি জানেন, এটাই দস্তুর, রাতে এরকম অন্ধকারের মধ্যেই রোগীদের নিয়ে যাতায়াত করতে হয়, রোগীর পরিবার এবং ডাক্তার এবং নার্স সবাইকে। কখন কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না। দেখুন, কলকাতা শহরে RG করের মতো হাসপাতালে রাতে ডিউটিরত এক মহিলা ডাক্তার তিলোত্তমা, তাকে ধর্ষণ করা হয়েছে, খুন করা হয়েছে। তারপরেও সিউড়ির মতো জেলা শহরে হাসপাতালের ছবিটা এতটুকু যে বদলায়নি সেটা তো আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। এবার দেখুন, আমরা ওইখানে ঢুকে সেই রোগীর সঙ্গে যদি আমরা আরও খানিকক্ষণ কাটাতাম, হয়তো দেখতে পেতাম তার চিকিৎসা করার মতো ওখানে পরিকাঠামো আছে কি নেই। ওই রোগীকে আলটিমেটলি ওই রাত্রে ওই অবস্থার মধ্যে অন্য কোথাও রেফার করা হলো কি না। বুঝতে পারছেন কিভাবে গোটা বিষয়টার সঙ্গে সাধারণ মানুষের স্বার্থ জড়িত, এবং কোথায় গিয়ে সাধারণ মানুষের জন্য এই লড়াইটা হয়ে যাচ্ছে। ডাক্তার, নার্স, রোগীর পরিবার সবাই কিন্তু এই হাসপাতালের নিরাপত্তা নিয়ে অসন্তুষ্ট। এটা আমরা যে মুহূর্তে পরিষ্কার বুঝলাম, সেটা আপনাদের দেখানোর পর আপনারাও বুঝবেন। এবং
এটাও বুঝবেন এই দাবিটার দম আছে। নিরাপত্তা বলে কিচ্ছু নেই, কারণ প্রশাসন ঠিকঠাকভাবে কাজ করছে না। সকাল থেকে আছি, কোনো পুলিশ, সন্ধ্যে রাতেও দেখছি কোনো পুলিশ দেখতে পাচ্ছি না। রাতের দিকে অসুবিধা, সিকিউরিটি আরও বাড়লে অবশ্যই ভালোই, সবার জন্যই ভালো। আমাদের শুধু তো আমি না, পেশেন্ট পার্টিরাও যাতায়াত করছে, সবার জন্যই ভালো, সিকিউরিটি বাড়লেই ভালো। এখানে পুলিশ ফাঁড়ি আছে, তারা কিন্তু কোনো সময় এখানে বসেন না। আমার সঙ্গে আইসি সাহেবের কথা হয়েছিল যে এখানে সিভিক থাকবে ওদের সঙ্গে, দিনের দিকটা বিশেষ করে কোনো সময় থাকেন না।